কুম্ভ জিনিসটা কি? কুম্ভ মেলা কি কোনো কি এখানে কি চপ ভাজা মুড়ি খাওয়ার মেলা, নাকি এখানে খেলনা কেনার মেলা, নাকি না কোনো ডুগডুগি কি ব্যাপারটা কি? মহাকুম্ভ বলতে আমরা কি বুঝি? যদি একটু সবার কাছে একটু ধারণা দেন, সবাই না যেতে পারলেও মোটামুটি একটা আন্দাজ করতে পারবে মহাকুম্ভ বলতে কি বুঝি। বা খুব সুন্দর মহারাজের প্রশ্ন। এটা কোনো সামাজিক মেলা নয়, এটা পারমার্থিক মেলা, এবং এটি সত্যযুগ থেকে এই মেলা শুরু হয়েছে। আসলে কুম্ভ মানে অনেকে মনে করে মাটির হাঁড়ি, না না, মাটির কলস। কুম্ভ মানে হচ্ছে কলস। ভাগবতমে অষ্টম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা আছে যে দেবতারা এবং অসুররা যখন যুদ্ধ করেছিল সমুদ্র মন্থনে সময়তে, দেবতা আর মহারাজ অসুরেরা যখন মাঝে মাঝে অসুররা দেবলোকে দখল করেন, দেবতা অসুরদের মধ্যে বিশাল একটা ঝগড়া শুরু হয়েছিল। আমি যেটা শুনেছি ভগবান এসে অহিমুসিক সম্বন্ধ বললেন। আরে বহুপাত ব্যাখ্যা করেছেন যে একটা খাঁচার ভিতরে মুসিক আর সর্প আটকা পড়েছিল, যেহেতু সাপের খাদ্য হচ্ছে ইঁদুর, সাপ বললেন মুসিককে তুমি ছিদ্র করে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাই, সাপের টার্গেট ছিল তারপরে তোমাকে খাবো। কিন্তু ভগবান ওইটাকে কেন্দ্র করে বললেন তোমরা দুজন ঝগড়া না করে একটা কাজ করো, তোমরা দুজন শত্রু মিত্র মিলে গিয়ে তোমরা সমুদ্র মন্থন করো। তারপরে অহিমুসিক সম্পর্ক। বাহ, অহিমুসিক সম্পর্ক সুন্দর প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। ভাগবতম অষ্টম স্কন্ধ পড়লে খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো ওই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল। তো অমৃত ওঠার পরে কে আগে নেবে, দেবতারা নেবে না অসুররা নেবে, লড়াই হয়েছিল। 12 দিন ধরে এই লড়াই হয়েছিল। আর দেবতাদের মহারাজ 1 বছর, এই দেবতাদের একদিন, আমাদের 1 বছর, সেই জন্য 12 বছর অন্তর অন্তর এই কুম্ভ। সেই কুম্ভ যখন নিয়ে যাচ্ছিল তখন একটা ফোঁটা, এক বিন্দু ওই প্রয়াগে পড়েছিল প্রথম, তারপরে দ্বিতীয় বিন্দু পড়লো হরিদ্বারে, তৃতীয় বিন্দু পড়লো নাসিকে, চতুর্থ বিন্দু পড়লো উজ্জয়ন। ওই যে 4 জায়গায় 3 বছর অন্তর অন্তর কুম্ভ হয়। কিন্তু প্রয়াগে প্রথম পড়েছিল, আর প্রয়াগেরটা প্রচুর মাহাত্ম্যপূর্ণ। এই কুম্ভেতে যারা স্নান করবে শুধু নয়, যারা কুম্ভের এই সাধু সন্তরা যে আসে তাদের কারা যদি সেবা করার সুযোগ পায় তাহলে মহারাজ একটা বিরাট লাভ। মাঘে মাসি শাস্ত্রে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা জামুন সঙ্গমম গবাম শত সহস্রস্য সম্যক দত্তঞ্চ যৎফলম প্রয়াগে মাঘ মাসে বই ত্রয়ম স্নাতস্য তৎফলম। বলছেন কেউ যদি প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে মাঘ মাসে স্নান করেন তাহলে তিনি শত শত গাভী দান করার পুণ্য ফল অর্জন করেন। বাহ, খুব সুন্দর। কেবলমাত্র 3 দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পুণ্য ফল অর্জন করেন। লক্ষ লক্ষ গাভী দানের ফল পাবেন যদি ওখানে গিয়ে কেউ স্নান করেন। আর যেটা আপনি বলেন যারা স্নান করতে গেছেন তাদের যদি সেবা করেন, কেননা এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ওখানে গিয়েছিলেন মকর স্নানের জন্য। এই মকর স্নান আছে আপনার 14-15, যেটা মেন স্নান। তো মকর স্নানে ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম প্রয়াগ, বেনি মায়ের যে চুলে বেনি বাঁধেন না, 3টা চুলকে ভাগ করে নিয়ে বেনি বাঁধেন, ত্রিবেণী 3 বেনি, 3 নদীর সঙ্গম, গঙ্গা যমুনা এবং সরস্বতী। সেই জায়গায় যে অমৃত বিন্দু পড়েছিল তার মাহাত্ম্য শাস্ত্রে এটাই বলা হয়েছে। তা সেই কুম্ভেতে আমি এখন মহারাজের কথা শুনে একটা মনে প্রশ্ন জেগে গেল যে মহারাজ সবাই তো গিয়ে ওখানে 3 দিন স্নানও করতে পারবে না, পারবে না, তা তাদের কোনো সুযোগ আছে এই সাধু মহাত্মাদের সেবা করার জন্যে,
ইসকন কোনো কিছু একটা গ্রহণ করছে মহারাজ? আমরা তাদেরই সেবা করার জন্য এই বড় প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের সারা ভারতের যে ইসকন মন্দির রয়েছেন, তাদের যারা বড় বড় ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, মহারাজ, জেনারেল সেক্রেটারি, জিবিসি, তাদের সম্মিলিতভাবে পুরো ইসকন ভারত ইসকন সম্মিলিতভাবে একটা বোর্ড তৈরি করা হয়েছে, যে মহাকুম্ভেতে গিয়ে যে তীর্থযাত্রীদের সেবা দান করার জন্য, এবং সেটা আমি পরে বলছি, কিন্তু আগে মহাকুম্ভের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার জানতে চাইছি আপনার কাছে। একটা তো হলো সেইখানে দেবতারা 33 কোটি দেবতা এসেছিলেন, এবং কি বলা যায়, অসুররা সম্মিলিতভাবে যে 12 দিন না কত বললেন যে ওখানে লড়াই হয়েছিল, অমৃত উঠেছিল। ভগবানের একটা লীলা স্থান, যেখানে এই অমৃত উৎপাদন করার জন্য আমি শুনেছি 4 অবতারও প্রকটিত হয়েছিল। আচ্ছা মহারাজ, বলুন একবার। প্রথমে যখন ওই মন্দার পর্বতকে ভগবান নিয়ে গিয়ে ক্ষীর সমুদ্রে রাখলেন, পাথরটা তো জলে ডুবেই যাচ্ছিল, তখন কুর্ম এসে পাথরটাকে ধারণ করলেন। তারপরে পাহাড় তো অনেক বড়, মন্দার পর্বত তো অনেক বড়, ব্যালেন্স করার জন্য উপরে মধুসূদন অবতার। অমৃত যে তুললেন, ধন্বন্তরী, যেটা বলো না কুম্ভ, কলস নিয়ে, অমৃত কুম্ভ নিয়ে প্রকাশিত হলেন ভগবান ধন্বন্তরী। আর তারপরে এই অমৃত বিতরণ করার জন্য ভগবানের আরেক অবতার এলেন, তিনি হচ্ছেন মোহিনী। তো একটা লীলার জন্য, ভগবানের একটা লীলা সম্পাদন করার জন্য 4 অবতার হয়েছিলেন ভগবানের। কত গুরুত্বপূর্ণ জিনিসটি। কোন লীলায় মহারাজ 4 অবতার হয়নি? 4 অবতার দেখা যায় না। আর অনেক বড় কাহিনী ভাগবতমের 8ম স্কন্ধে বিস্তারিত বর্ণনা। শুধু তাই না, সাথে গেলে 4 অবতার, সত্যযুগের কথা আপনি বললেন, এই কুম্ভ হচ্ছে সত্যযুগের ঘটনা। এই কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বাংলায় এলেন, তিনিও কুম্ভকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে তিনিও কুম্ভে বৃন্দাবন যাওয়ার পথে একবার, ফেরার পথে একবার নিজে স্নান করলেন। তারপরে শুধু তাই নয়, ওইখানে বসে রূপ গোস্বামীকে দিয়ে এই জগতের আমাদের মতো এই জড়ে আকৃষ্ট, দুঃখ কষ্টে ক্লিষ্ট ব্যক্তিদের জন্য ভক্তির তত্ত্বস্বরূপ ভক্তি রসামিত সিন্ধু কত 10 দিন দশাশ্বমেধ ঘাটে একদম তীরে, সেখানে 10 দিন বসে ভক্তির তত্ত্ব সেমিনার দিলেন মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ। মহাপ্রভু বলছেন, কি বলো রূপ গোস্বামী, সেরূপ তোমাকে ভক্তির তত্ত্ব শোনাবো। ভক্তি রস অমৃতের সিন্ধু, ভক্তি রস হচ্ছে অমৃতের সিন্ধু, মানে সমুদ্র। ভক্তি রসটা একটা অমৃতের সমুদ্র, তোমারে চাখাইতে কই তার এক বিন্দু। চাখাইতে বুঝেন, যেরকম মায়েরা রান্না করতে গিয়ে সবজিতে লবণ দিলাম কি ভুলে গেলাম, 1 ফোঁটা হাতে লাগিয়ে টেস্ট করেন, ওটাকে বলে চাখা। তো তোমাকে ভক্তিটা টেস্ট করার জন্য 1 বিন্দু দিচ্ছি। আর সেই 1 বিন্দু রূপ গোস্বামী একটা বই আকারে দিয়ে গেছেন আমাদের, সেটা হচ্ছে ভক্তি রসামৃত। সেই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উদ্গম স্থান, সেটাও একটা অমৃত। সেই অমৃত শুধু কেবল আমরা যে অমৃত খেতে যাবো তাই না, ভক্তি যে আমরা ভক্তি করছি না, ভক্তি রসের অমৃতের যে উদ্গম স্থল মহাপ্রভু প্রকাশ করেছিলেন রূপ গোস্বামীর মাধ্যমে, সেটাও সেই স্থান, সেখানে আমরা যাচ্ছি। আমাদের অহোভাগ্য মহারাজ। ওখানে আমি শুনেছি নাকি আমাদের রাধা মাধব আছে, ওখানে বেনি মাধব আছে নাকি? ওই যে বেনি মাধবের প্রত্যেক জায়গার একটা ধাম বিগ্রহ থাকে না,
ধামেশ্বর বলে, আচ্ছা ধামেশ্বর। আচ্ছা যেরকম আমাদের মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভু, বৃন্দাবনে কৃষ্ণ, সেখানেও ত্রিবেণী, 3 নদীর মিশ্রণ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী অন্তঃসলীলা হয়ে প্রকাশিত হয়েছে। কেন সরস্বতী অভিশাপ প্রাপ্ত হয়েছেন সে বদ্রীনাথে, তারপরে আর নেই, কিন্তু সেখানে অন্তঃসলীলা হয়ে মিলিত হয়েছেন। সেই 3 নদীর সঙ্গম ত্রিবেণী, তাই সেখানকার আরাধ্য বিগ্রহ হচ্ছেন বেণী মাধব। জয় বেণী মাধব ভগবান কি বেণী জয়। মাধবের চরণে সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো ভগবানের ইচ্ছা, ছিল প্রভু, শুধু মহাপ্রভু নয়, ছিল প্রভুপাদ, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য গুরু মহারাজ বলছিলেন, প্রভুপাদ দুইবার গেছেন, একবার কুম্ভে, একবার অর্ধ কুম্ভে। তিনি সেখানে অবস্থান করে প্রতিদিন ভাগবত প্রবচন এবং হরিনাম সংকীর্তন, নিজে হাতে প্রসাদ বিতরণ করতেন। তো প্রভুপাদের সেই আদর্শকে কেন্দ্র করে আমরাও চলছি। ইসকন থেকে গুরুবর্গ, জিবিসি প্রেসিডেন্ট, তাদের একটা কমিটি গঠন হয়েছে, যেটা আপনার প্রশ্ন ছিল, ইসকন কি করছে। আজকে হয়ে গেল 5 তারিখ, প্যান্ডেলের কাজ শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে থেকে, যেখানে বললাম যে প্রায় 700-র উপরে লোকের থাকার বন্দোবস্ত আমরা আলোচনা করেছি। প্র্যাকটিক্যাল আমি গেলে হয়তো দেখতে পারো বেশি হতে পারে, মোটামুটি একটা আন্দাজ করা হয়েছে 700 লোককে আমরা রাখতে পারবো, যেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইসকনের ভক্তরা আসবেন। তাছাড়াও বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সরাসরিভাবে, ব্যতিরিকভাবে, তারাও আসবেন। তো সেখানে 3টা ভাগে ভাগ করা আছে। এক জায়গায় হচ্ছে থাকার জায়গা, এক জায়গায় হচ্ছে আমাদের ভক্তদের এত বড় কি বলা যায় কিচেন, মেগা কিচেন, যেরকম অযোধ্যাতে আপনাদের মেগা কিচেন দেখিয়েছিলাম, আমি গিয়ে দেখাবো। অনেক লোক খাবে না? হ্যাঁ, আমাদের টার্গেট রয়েছে মোটামুটি 3টা কাজ। সোজা কথায় আসি, আমরা 3টা কাজ করব। একটা কাজ হচ্ছে পুরো কুম্ভ কতটা এরিয়া, কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে কুম্ভ, গঙ্গার তটে, যমুনার তটে যে মেলা সংগঠিত হবে। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি একটা গ্রুপ ভক্ত নিয়ে যাবে, প্রায় 170, 80 বা 200 এরকম যতটা পারবেন। ছোট ছোট গ্রুপে 10, 15, 20 জনের গ্রুপ বানিয়ে সারা কুম্ভতে বিভিন্ন স্থানে সারাদিন তারা কীর্তন করবেন। মহারাজের টার্গেট রয়েছে একটা লোক কুম্ভতে এসে হরিনাম না শুনেও যেতে পারবে না, হরিনাম তাকে জয়। তারপরে উনি ইনভাইট করবেন। আমাদের ক্যাম্প আছে 8 নম্বর সড়কে, আমি এখনো ঠিকানা আপনাদের দিতে পারছি না, ওখানে গেলে হয়তো দিতে পারবো। সেখানে আমাদের ক্যাম্প রয়েছে, আপনারা আসুন, সকলের জন্য ভরপুর প্রসাদ। আচ্ছা, ফুল প্লেট প্রসাদ, খিচুড়ি না, কিন্তু খিচুড়িও থাকতে পারে কখনো কখনো, খিচুড়ি, পকোড়া, পুরি, হালুয়া, ঘোল, অন্ন, ডাল, যখন যেরকম সুবিধা হবে, এবং একটু পরিবর্তন করে করে, মানে সাধুদের খাবার থাকবে মহারাজ, ফুল ফুল পুরো পুরো প্লেট। আমি বলছি খিচুড়ি না, খিচুড়ি থাকলেও তার সঙ্গে আরো কিছু রুচিকর, আপনি বাঙালি, আপনি উত্তরপ্রদেশের লোক, আপনি রাজস্থান, যার যেরকম টেস্টি খাবার সে ধরনের সব ব্যবস্থা থাকছে। আপনি ওখানে বসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রসাদ ঘর খোলা থাকবে সবার জন্য। হ্যাঁ, কখনো কখনো আমরা অযোধ্যাতে দেখেছি, যদি ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে লোক না আসে, খাবার নিয়ে আমরা লোক যেখানে জনবহুল লোক আছে সেখানে গিয়ে প্রসাদ বিতরণ করব, হরিনাম শোনাবো, প্রসাদ বিতরণ করব। আর ক্যাম্পের আরেকটা অংশ জুড়ে থাকবে গ্রন্থের গোডাউন। আচ্ছা মহারাজ, কি গ্রন্থ দেওয়া হবে? আমরা টার্গেট রেখেছি
7 লক্ষ গীতা বিতরণ করবো, বেশি না, বাহ বাহ, হরিবল হরিবল। কয়েক লক্ষ, কত সহস্র লক্ষ লোক আসবে, কিন্তু আমাদের মাত্র 7 লক্ষ গীতা বিতরণ করব, যেখানে অমৃত পান করতে এসে গীতামৃত পাবে লোকে। হরিবল। সেটাই ছিল আমাদের, যেটা আপনার প্রশ্ন ছিল যে ইসকন কি কি কার্যক্রম গ্রহণ করেছে, এটাই ছিল কার্যক্রম, হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, গীতামৃত বিতরণ, এটাই। বাহ।